কি করছেন? ওরা কেউ চলে আসবে, ছাড়ুন। প্লিজ মিস্টার ইহসান, ওরা কেউ দেখে ফেলে মান সম্মান থাকবে না। তাহলে ওদের যেতে বলো এখন, আগামীকাল বা অন্যদিন আসতে বলো। বাসর ঘরে খাটের এক কোনায় কাঁচা হলুদ রঙের শাড়ি পরে জড়সড় হয়ে বসে আছে নুরা। 15 বছর বয়সী নুরা ভীষণ নার্ভাস ফিল করছে। বয়স কম হলেও যথেষ্ট বুদ্ধিজ্ঞান সম্পন্ন মেয়ে সে। মাত্র 10 বছর বয়স থাকতে বাবা মাকে হারায় সে। তারপর হুট করেই দুনিয়াটা তার কাছে খুব কঠিন হয়ে যায়। নানির কাছে আশ্রয় নেওয়া ছোট্ট নুরা যেন বয়সের আগে অনেক বড় হয়ে গেছে। ফুলের সুবাস ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সারা ঘরময়। নুরা একবার পুরো ঘরে চোখ বুলিয়ে মনে করলো বিয়ে করে স্বামীর বাড়িতে পা রাখার পর তার চাচি শাশুড়ি নুরার হাত ধরে বলেছিল, আজ থেকে আমাদের ছেলে কাইবকে তোমার দায়িত্ব দিয়ে দিলাম, তুমি তার যত্ন নিও। ছেলেটা ভীষণ ছন্নছাড়া, তুমি তাকে নিজের মতো গুছিয়ে নিও। তার এই পৃথিবীতে আপন বলতে শুধু আমরা চাচা চাচি ছিলাম, আজ থেকে তুমি তার সবচেয়ে আপন। তাকে ভালোবেসে আগলে নিয়ে কখনোই অভিযোগের সুযোগ দিও না। কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল নুরার। তখন লজ্জায় চুপ করে মাথা নাড়িয়ে সায় দিলেও এখন বেশ ভয় লাগছে। 15 বছর বয়সে ছোট্ট নুরা কি পারবে 28 বছরের একজন যুবককে সামলাতে? হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে নুরার। এমন সময় দরজার শব্দ হতে হৃদস্পন্দন বেড়ে গেল তার। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো নুরার স্বামী কাইফ। নুরা মনে করতে লাগলো তার স্বামীর কথা। নানি তাকে বলে দিয়েছিল স্বামী ঘরে প্রবেশ করলে যেন তাকে সালাম করে আর যেন ওনার সব কথা শোনে। দরজা আটকে পিছন ফিরে ধীর কদমে এগিয়ে আসছে কাইফ। নুরা দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিল। কাইফ সালামের উত্তর দিয়ে নুরা থুতনি ধরে মুখ কিছুটা উঁচু করল। নুরা ভয়ে ভয়ে চোখ পেলে তাকালো। তার সামনে অনেকটা সামনে আছে কাইফ। এই প্রথম কোনো পুরুষ নুরার এতটা কাছে, তার উপর সে আবার নুরার স্বামী। সব মিলিয়ে অনুভূতি জোয়ারে ভেসে যাচ্ছে সে। লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী কাইফ। গায়ের রং শ্যামলা, চেহারাটা বেশ মায়াবী, চোখগুলো ভাসা ভাসা, নাকটা খাড়া, কালচে ঠোঁটের উপর ছোট্ট তিল আর গাল ভরা চাপদাড়ি। এক মনে নিজের স্বামীকে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে নোরা। অন্যদিকে কাইফ নিজেও তার বিয়ে করা স্ত্রীকে দেখে যাচ্ছে। বিয়ের আগে তারা একে অপরকে দেখেনি কেউ। কখনো বিয়ে না করতে চাওয়া কাইফ তার অসুস্থ চাচার জোড়াজুড়িতে বিয়ে করতে রাজি হলেও বিয়ের আগে মেয়েকে দেখতে রাজি হয় না। তাদের পছন্দের উপরই ছেড়ে দেয় সবটা। কিন্তু এখন বেশ অবাক হয়ে দেখছে সে, মেয়েটার বয়স কিছুতেই তার 20-এর উপর মনে হচ্ছে না। এত ছোট মেয়েকে তার চাচি পছন্দ করেছে তার জন্য। ধবধবে ফর্সা গায়ে হলুদ রঙের শাড়িটা ফুটে আছে, চিকন চাকন শরীরের গড়ন, মাথায় শাড়ি দিয়েই ঘোমটা দেওয়া, বড় বড় চোখগুলোই ঘন পাপড়ি, চোখগুলো বাদামি, গালগুলো ফোলা ফোলা, ঠোঁটটা চিকন গোলাপি। হাইটে বেশ ছোট হওয়ায় মাথা উঁচিয়ে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে মেয়েটা। কাইফ বাঁকা হাসলো, মনে মনে চাচির পছন্দকে বাহবা জানালো সে। এরপর একটু ঝুঁকে থুতনি থেকে হাত সরিয়ে গাল স্লাইড করতে লাগলো। কাইফ ঝুঁকে পড়াই তার নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে নোরার মুখে। থুতনি থেকে হাত গালে আসতেই হঠাৎ কাইফের এমন স্পর্শে কেঁপে উঠল নোরা। কাইফ হাসি চওড়া করে হাসকি গলায় জিজ্ঞেস করলো, নাম কি? অবাক হলো নোরা। নিজের বিয়ে করা স্ত্রীর নাম জানে না কাইফ? কেমন কথা এটা? বিয়ের সময় কি উনি শোনেননি, নাকি তার নাম জানতে চাচ্ছে? প্রচণ্ড নার্ভাসনেসে জড়সড় হয়ে মৃদু কণ্ঠে নোরা উত্তর দিল, নোরা। নোরা, নামের মতোই তুমি সুন্দর। কথাটা বলেই নোরাকে ছেড়ে দাঁড়ালো কাইফ। নোরাকে খাটে গিয়ে বসতে বলে সে ফ্রেশ হতে চলে গেল। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে আলমিরা থেকে একটা ব্যাগ নিয়ে নোরার পাশে খাটে বসতে বসতে জিজ্ঞেস করলো, তুমি কি ফ্রেশ হবে? ওয়াশরুমে যাবে? নোরা মাথা নাড়িয়ে বলল, না, আমি ফ্রেশ হয়েছি একটু আগে। গুড, এই নাও। নোরার দিকে একটা ব্যাগ বাড়িয়ে দিল কাইফ। জিজ্ঞাসু দৃষ্টিতে নোরা তাকাতেই কাইফ স্বাভাবিক গলায় বলল, তোমার দেড়মোহর বাবুর টাকা আর গহনা নাও। প্রচুর ইতস্তত করতে করতে নোরা মাথা নিচু করে বলল,
আমি এগুলো কোথায় রাখবো? আপনার কাছেই রাখেন। আপাতত আলমিরাতে রাখো, কাল পরশু তোমাকে অ্যাকাউন্ট খুলে দিব না। আর গহনাগুলো আলমিরার হিডেন পার্টে রাখতে পারো। জি। নোরাকে কাইফ ইশারা করতেই নোরা আস্তে করে উঠে আলমিরাতে গিয়ে ব্যাগটা রেখে দিল। তারপর পিছন ফিরতেই কাইফকে নিজের অনেকটা কাছে পেল। থতমত খেয়ে দু কদম পেছাতেই হঠাৎ করে নোরাকে কোলে তুলে নিল কাইফ। নোরা ভয় পেয়ে কাইফের পরা টি শার্ট খামচে ধরল। কাইফ বেডের উপর এক প্রকার ছুঁড়ে মারল নোরাকে। তারপর নিজে হাঁটু ভেঙে নোরার উপর ঝুঁকে তার মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো হাতে সরালো। ভয়ে নোরার শরীর রীতিমতো কাঁপছে। সে কাঁপুনি টের পেয়ে শরীরের সমস্ত ভার নোরার উপর ছেড়ে দিল কাইফ। নোরা অস্ফুট স্বরে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু তা আর বলতে পারল না। কোনো আগাম বার্তা ছাড়াই স্বামীর অধিকার আদায় করার জন্য ঝাঁপিয়ে পড়ল কাইফ। সময়টা এখন ভোররাত। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে কাইফ। ঘর থেকে ভেসে আসছে চিকন কান্নার স্বর। প্রচণ্ড বিরক্ত হয়ে সিগারেট ফেলে ঘরের দিকে পা বাড়ালো সে। গায়ে কোনো রকমে শাড়ি পেঁচিয়ে হাঁটুতে মুখ গুজে কেঁদে যাচ্ছে নোরা। কান্নার ফলে ছোট শরীরটা বারবার কেঁপে উঠছে। খোলা বুক, পিঠ, এতে বেশ আকর্ষণীয় লাগছে। বিরক্তি নিয়ে ঘরে প্রবেশ করলেও মুক্ততায় চোখ মুখ পাল্টে গেছে কাইফের। মুখে হাসি নিয়ে এগিয়ে গেল কাইফ। গা থেকে শাড়ি সরিয়ে উন্মুক্ত স্থানগুলোই ঠোঁট ছোঁয়াতে লাগলো সে। ভয়ে পিছিয়ে গেল নোরা। কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করে বলল, প্লিজ আর না, আমার কষ্ট হচ্ছে। টেক ইট ইজি। কথাটা বলেই পা টেনে নোরাকে নিজের কাছে টেনে নিয়ে আসলো কাইফ। সকালের রোদের তাপে ঘুম ভেঙে গেল নোরার। পিটপিট করে চোখ মেলে নিজেকে নতুন জায়গায় আবিষ্কার করলো সে। পাশ ফিরে তাকাতেই কাইফের মুখটা চোখে পড়ল। সাথে সাথেই মুখ ফিরিয়ে নিল। মনে করতে লাগলো কত রাতের ভয়ঙ্কর সে অভিজ্ঞতা। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। আস্তে করে উঠে বসার চেষ্টা করতেই ব্যথায় টনটন করে উঠল শরীর। কোমরের নিচ থেকে যেন ব্যথার অবশ হয়ে যাচ্ছে। অনেক কষ্টে শরীরে পুরনো শাড়ি পেঁচিয়ে আলমিরা থেকে ভালো কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে মুখ চেপে কান্না করে দিল নোরা। সমস্ত শরীর জুড়ে কামড় আর আঁচড়ের দাগ। এরই নাম কি বিয়ে? সবার সাথেই কি এমন হয়, নাকি শুধু তার সাথেই হলো? ভাবতে পারছে না নোরা। গায়ে পানি লাগাতেই জ্বলে উঠল শরীর। গোসলের পুরোটার সময় কান্না করলো সে। তারপর গোসল শেষ করে আকাশি রঙের সালোয়ার কামিজ পরে বেরিয়ে আসলো। কাইফ এখনো ঘুমোচ্ছে। চাদরটা পাল্টানো দরকার, কিন্তু কাইফ ওঠার আগে তা সম্ভব না। নোরা ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে দরজা খুলে বেরিয়ে গেল। কাইফের ফ্ল্যাটটা মোটামুটি ভালোই বড়। দুটো বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং স্পেস, একটা রান্নাঘর, একটা কমন বাথরুম আর একটা বাথরুম কাইফের রুমে অ্যাডজাস্ট, আর ছোট একটা স্টোর রুম। নোরা ঘুরে ঘুরে পুরো বাসাটা দেখলো। তারপর কি মনে করে যেন কিচেনে গেল। কিচেন ভর্তি কাঁচা বাজার, সবজি, ফল, ফ্রিজ ভর্তি খাবার। নোরা বেশ অবাক হলো। এত বাজার সে কখনো একসাথে দেখেনি। খাবার দেখে ক্ষুধায় পেট চুকচুক করতে লাগলো নোরার। ফ্রিজে ফল সাজানো। ইতস্তত করতে করতে একবার হাত বাড়াই তো আবারও হাত গুটিয়ে নেয়। ভীষণ দোনামনায় পড়ে গেল নোরা। অবশেষে ফ্রিজ লাগিয়েই দিল। তারপর চুপচাপ গিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। এরই মধ্যে কলিং বেল বেজে উঠল ফ্ল্যাটের। ধীর কদম ফেলে দরজার কাছে গিয়ে দাঁড়ালো নোরা। কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলো, কে? দরজার অপর পাশ থেকে কাইফের চাচি বলে উঠল, ও মা, আমি তোমার চাচির শাশুড়ি। নোরা সাথে সাথে দরজা খুলে সালাম দিল। কাইফের চাচি হাসি মুখে সালামের উত্তর দিল। কাইফের চাচির পিছনেই দাঁড়িয়ে আছে একটা মেয়ে, তার হাতে গরম ধোয়া ওঠা কফি। নোরা আর চাচিকে পাশ কাটিয়ে মেয়েটা ভিতরে চলে গেল গটগট করে। তার যাওয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো নোরা। কাইফের চাচি হাসি মুখে বলল, ও আমার মেয়ে রিয়া, তোমার ননদ। কাইফের জন্য কফি নিয়ে গেল। ও। কাইফের চাচি ভিতরে এসে ভালো মন্দ জিজ্ঞেস করতে লাগলো নোরাকে। সেগুলোর উত্তর দিতে দিতেই হঠাৎ তার কিছু মনে পড়াই চাচিকে একটু বসতে বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। এদিকে কাইফের রুমে প্রবেশ করে রিয়া থতমত মুখে দাঁড়িয়ে আছে। সাদা বেডশিট জুড়ে রক্তের দাগ।
কাইফ তার মাঝে বালিশে মাথা গুজে উপর হয়ে শুয়ে আছে। তার পিঠে অসংখ্য আঁচড়ের দাগ জলজল করছে। রিয়া কফিটা বেড সাইড টেবিলে রেখে কাইফের উপর ঝুঁকে দাগগুলো স্পর্শ করার জন্য। নোরা দৌড়ে আসছে। ঘরের অবস্থা নাজেহাল, কিছুই ঠিক করা হয়নি। রিয়া আপুর হঠাৎ আগমনে উনি নাকি আবার ইতস্তত হয়। এসব ভাবতে ভাবতেই তড়িঘড়ি করে রুমে প্রবেশ করলো নোরা, কিন্তু কাইফের পিঠে স্পর্শ করতেই কাইফের ঘুম ছুটে গেল। নাকে গিয়ে বাড়ি খেলো পারফিউমের কড়া স্মেল। তার পিঠে কে স্পর্শ করছে তা বুঝতে আর বাকি নেই। সে পিছন না ফিরেই হাত টেনে রিয়াকে খাটে ফেলে দিল। হঠাৎ টানে রিয়া মুখ থুবড়ে খাটে পড়ল। তার গায়ের জামাও এলোমেলো হয়ে গেল। রিয়া রেগে মেগে কিছু বলবে তার আগেই কাইফ রিয়াকে সামনে ঘুরিয়ে তার উপর উঠে বসল। বইয়ের সাথে বাসর করে মন ভরেনি যে এখন আমাকে খাটে নিয়ে আসলা? রিয়া দাঁত চেপে কথাটা বলতেই কাইফ রিয়ার উপর ঝুঁকে তার এক হাত রিয়ার পেটে স্লাইড করতে করতে বলল, যদি বলি না মন ভরেনি, তাহলে কি মন ভরিয়ে দেবে? রিয়া উত্তরে কিছু বলতে নিবে তার আগেই জুতার শব্দ পেয়ে দুজনেই দরজার দিকে তাকায়। কেউ আসছে বুঝতে পেরে রিয়া ধাক্কা দিয়ে কাইফকে সরিয়ে খাট থেকে উঠে নিজের জামা ঠিক করতে লাগে। কাইফ বাঁকা হেসে সেভাবেই শুয়ে থাকে। নোরা দরজা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখে রিয়াকে বেডের সাইডে দাঁড়িয়ে থাকতে, আর কাইফ শুয়ে আছে। নোরা চোখ যায় বেডশিটে লেগে থাকা দাগের উপর। নোরার বেশ লজ্জা লাগে। সে আমতা আমতা করে কিছু বলতে নিবে তার আগে রিয়া বড় বড় কদম ফেলে রুম থেকে বেরিয়ে যায়। নোরা রিয়ার যাওয়ার পানে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। এমন সময় গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে পৌঁছতেই পিছন ফিরে, এখানে আসো। আমি? কাঁপা কাঁপা কণ্ঠে বলে নোরা। কাইফ বিরক্ত চোখে তাকিয়ে নিজের গাম্ভীর্যতা বজায় রেখে বলে, তুমি ব্যতীত অন্য কেউ আছে এখানে? নোরা মাথা নাড়িয়ে না বোঝালো। কাইফ নোরার পা থেকে মাথা অবধি আবারও স্ক্যান করলো। স্কাই ব্লু কালারের জামা নোরার গায়ে, চুলগুলো ভেজা, পিঠ ছড়িয়ে আছে। মুখে কোনো সাজ নেই, তবুও ভীষণ মায়াবী লাগছে। অলংকার বলতে শুধু নাকে একটা স্বর্ণের নাকফুল, মাথায় ঘোমটা দেওয়া, একদম নতুন বউ লাগছে নোরাকে। কাইফ আবারও কাছে ডাকলো নোরাকে। নোরা ভয়ে ভয়ে কাইফের কাছে গিয়ে দাঁড়ালো। কাইফ এক টানে নোরাকে তার উপর ফেলে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। নোরার বুক অসম্ভব কাঁপছে। নিজেকে কাইফের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, বাইরে চাচিমা আছে, প্লিজ ছাড়ুন আমায়। কাইফ নোরাকে নিচে ফেলে তার উপর শুয়ে পড়ল। নোরার কথা কানে না নিয়ে তার গা থেকে ওড়না টেনে গলায় মুখ গুজল। প্রথমে ছোট ছোট চুমু, তারপর গভীরভাবে তার গলার নিচে ঠোঁটের স্পর্শ দিতে থাকলো কাইফ। নোরার ভালো লাগছে না এই স্পর্শ। কেন যেন সে তার স্বামী স্পর্শে কোনো ভালোবাসা খুঁজে পাচ্ছে না। যা পাচ্ছে তা শুধু হাঁ করে শ্বাস ফেলল নোরা। তারপর নিজের উপর থেকে কাইফকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, প্লিজ ছাড়ুন, বাইরে চাচিমা আছে, দরজা খোলা, এখানে চলে আসবে। আসবে না। ছাড়ুন প্লিজ। কাইফ নোরার গলা থেকে মুখ তুলে কড়া দৃষ্টিতে তাকালো। নোরা ভয়ে কেঁপে উঠল। কি ভয়ঙ্কর সে চাহনি! কাইফ শক্ত কণ্ঠে বলল, ডোন্ট ডিস্টার্ব। ব্যাস, নোরা আর কি বলবে? কাইফও তার কিছু বলার অপেক্ষা করল না। আবারও মত্ত হলো নোরাতে, কিন্তু এবার আর রয়ে সয়ে নাই, বরং হিংস্র হয়ে গেল সে। ঠোঁটের নরম স্পর্শের বদলে শক্ত দাঁতের ছাপ বসিয়ে দিতে লাগলো নোরার দাগহীন ফর্সা নিখুঁত শরীরে। প্রায় ঘণ্টাখানেক পর কাইফ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে নোরা এলোমেলো হয়ে বেডে শুয়ে আছে। নোরার গায়ে কোনো জামা নেই, শুধু পাতলা ওড়না দিয়ে শরীর ঢাকা। কাইফ বাঁকা হাসলো। নোরার কাছে গিয়ে দেখে নোরা চোখ বন্ধ। বন্ধ চোখের কার্নিশ বেয়ে জল পড়া দাগ। হয়তো মেয়েটা কাঁদছিল এতক্ষণ। কাইফ তার ঠান্ডা হাতের স্পর্শ নোরার উন্মুক্ত বুকে দিতেই পিটপিট করে চোখ মেলে তাকায় সে। কাইফ তার হাত দিয়ে মৃদু চাপ প্রয়োগ করে বলে, মেয়ে তুমি ভীষণ সেক্সি। তুমি শুরু দেখলে মাথায় নেশা ধরেছে, ইচ্ছে করে সারাদিন রাত তোমাকে। অসহ্য লাগছে কাইফের বলা কথাগুলো নোরার কাছে। স্বামী নামে জানোয়ারটাকে সে আর কিছুতেই সহ্য করতে পারছে না। বিয়ের রাত থেকেই তাকে ধর্ষণ করে আর সেই জানোয়ার এখন আবার নোংরা নোংরা কথা বলছে।
নোরা চোখ মুখ শক্ত করে কাইফের হাত সরিয়ে দিল বুকের উপর থেকে। তারপর ওড়না দিয়ে ভালো মতো ঢেকে কোনো মতে উঠে বসলো। কাইফ কিছুই বলল না, শুধু বাঁকা হাসলো। নোরার সমস্ত শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সে এক বিন্দুও শক্তি পাচ্ছে না দাঁড়ানোর। তবুও কষ্ট করে পা খোঁড়াতে খোঁড়াতে ওয়াশরুমে গেল। নোরা গোসল করে এসে দেখে কাইফ রুমে নেই। রুমের অবস্থাও নাজেহাল। সে দীর্ঘশ্বাস ফেলে রুম গোছাতে লাগলো। তারপর মাথায় ওড়না দিয়ে বাহিরে গেল। পুরো বাসা খালি, কোথাও কাইফ নেই। নোরা ভেবে পেল না হঠাৎ কাইফ কোথায় গেল। তার ভাবনার মাঝেই মেইন ডোর খুলে একটা বাচ্চা ছেলে এসে নোরাকে সালাম দিল। কিউট আদুরে বাচ্চাটাকে দেখে নোরা হেসে সালামের উত্তর দিল। ভাবি, আমি রায়ান, রিয়া আপুর ছোট ভাই। নোরা মনে করতে চাইল রিয়াকে। হঠাৎ মনে পড়ল সকালের মেয়েটা, কাইফের চাচাতো বোন। তার মানে রায়ান কাইফের চাচাতো ভাই। নোরা রায়ানের গালে আদর দিয়ে বলল, তোমার ভাইয়া কোথায় রায়ন বেবি? ভাইয়া তো অফিসে, আম্মু বললো তোমাকে যেন বাসায় নিয়ে আসি, একা একা তো ভয় পাবা। উনি অফিসে চলে গিয়েছে? মনটা খারাপ হয়ে গেল নোরার। এটা কেমন স্বামী তার, যে বিয়ের প্রথম দিনই স্ত্রীকে একা রেখে না বলেই অফিসে চলে যায়। নোরা সারাটা দিন কাটলো কাইফের চাচার বাসায়। কাইফের চাচা চাচি ভীষণ ভালো মনের মানুষ। চাচির সাথে সারাদিন গল্প করে কাটালেও নোরার মনটা পড়েই ছিল কাইফের কাছে। লোকটা কেমন যেন, একটাবার তার খবরও নিল না। গল্পে গল্পে লোকটার সম্পর্কে অনেক কিছুই জানা হলো তার। যেমন লোকটা নাকি তার মতোই ছোটবেলা থেকে এতিম। ওনার বাবা ছিল পাইলট। একদিন বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। সেই কষ্ট সহ্য না করতে পেরে ওনার মা ঠিক 2 দিনের মাথায় স্ট্রোক করে এবং তিনিও মারা যান। তারপর থেকেই কাইফ চাচা চাচির কাছেই মানুষ হয়েছে। চঞ্চল কাইফ হুট করে একদম শান্ত হয়ে যায়। কারোর সাথেই প্রয়োজন ব্যতীত তেমন কথা বলতো না। নিজের মনের অবস্থা কাউকে বুঝতেও দিত না। যা ইচ্ছে হতো তাই করত, কিন্তু কখনো চাচা চাচিকে অসম্মান করেনি। চাচাতো বোন রিয়া আর ভাই রায়ন হলো তার জান। কারোর সাথে তেমন কথা না বললেও রিয়ার সাথে তার বেশ সখ্যতা ছিল, কারণ তারা সমবয়সী কাজিন। কাইফ তাদের সাথে একই ফ্ল্যাটে থাকতো, কিন্তু সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর হঠাৎ করেই বায়না ধরে আলাদা ফ্ল্যাটে যাওয়ার। তারপর থেকেই সে আলাদা থাকে, একা থাকে, এমনকি নিজের রান্নাও সে নিজেই করে। চাচির কথা শুনে হঠাৎ তোরার মনে প্রশ্ন জাগলো, রিয়া আপুকে তো সারাদিনে একবারও দেখলাম না। ওনার কি বিয়ে হয়ে গেছে? তারা যেহেতু সমবয়সী। মনের প্রশ্ন মনে না চেপে রেখে চাচিকে জিজ্ঞেস করেই বসলো নোরা। চাচিমা, রিয়া আপুকে তো দেখলাম না সারাদিন। আপু কি শ্বশুরবাড়ি চলে গিয়েছে? নোরা খেয়াল করলো তার প্রশ্নটা করতেই চাচির মুখটা কেমন মলিন হয়ে গেল। তবুও মুখে হাসি টেনে নিজেকে স্বাভাবিক রেখে বলল, না, সে তো তার অফিসে গিয়েছে। বিয়ে হয়নি এখনো তোমার ননদের। নোরা কিছুটা অবাক হলো। এত বড় একটা মেয়ে এখনো বিয়ে করেনি। ও, আপু অফিসে যায়? ভালোই তো। আপুর আর ওনার অফিস কি একই? না, তোমার ননদ মডেলিং করে, তার আলাদা নিজের অফিস। সেখানে মডেলিং এর সকল কাজ হয়। একদিন বলবো নি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসতে। ও আচ্ছা। রাত প্রায় 12টা। কাইফের আসার কোনো খবর নেই। নোরা সোফায় নত মস্তিষ্কে বসে আছে। তার পাশের সোফাটাতে বসে কাইফের চাচা অনবরত কল দিয়েছে কাইফকে, কিন্তু সে কল ধরছে না। চাচা চাচির ইতস্ততা দেখে নোরা হাঁ করে শ্বাস ফেলে তাদের উদ্দেশ্যে বলে, থাক, আপনারা চিন্তিত হবেন না। উনি হয়তো কোনো কাজে ব্যস্ত, তাই কল ধরতে পারছেন না। হ্যাঁ সেটাই মা, কাইফ প্রায় দেরি করে আসে কাজের জন্য। জি চাচা, তাই হবে। চাচিমা, রাত অনেক হয়েছে, আমি এখন উঠি। সে কি একা বাসায় ভয় পাবা না? না, নিজের বাসায় ভয় পাবো কেন? আর তাছাড়া আমার অভ্যেস আছে, কোনো সমস্যা হবে না। তবুও আচ্ছা দাঁড়াও। চাচিমা ঘর থেকে একটা ছোট বাটন সেট মোবাইল নিয়ে এসে নোরার হাতে দিয়ে বললেন, রাত বিরেতে কোনো সমস্যা হলে আমার নাম্বারে কল দিয়ে জানাবা। সেভ আছে নাম্বার? চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। নোরা কৃতজ্ঞতার চোখে তাকালো। এই দিকটা খেয়াল রাখা উচিত ছিল কার, আর রাখলো কে? শ্বাস ফেলে চাচার থেকে বিদায় নিয়ে চাচির সাথে হাঁটা ধরল সে।
কাইফ বাসায় আসলো রাত 3টার সময়। চোখে মুখে ক্লান্তি, গা থেকে ভেসে আসছে অ্যালকোহলের তীব্র গন্ধ, শার্টেও দাগ হয়ে আছে। এলোমেলো চুলগুলো পিছনে ঠেলে দরজা লাগিয়ে রুমে প্রবেশ করলো সে। বেডের এক সাইডে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে নোরা, গায়ের ওড়না চাদরের মতো করে শরীরের উপর দেওয়া। লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে নোরার ঘুমন্ত বাচ্চা বাচ্চা মুখটা। কাইফ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে ঘন্টাখানেক পর চুল মুছতে মুছতে বের হয়। তার পরনে শুধু গ্রে কালারের ট্রাউজার। বারান্দায় গিয়ে সিগারেট ধরায় কাইফ। এরই মধ্যে ফজরের আজান পড়ে। ঘুম ছুটে যায় নোরার। সে রুমে চোখ বুলিয়ে কাইফকে না পেলেও বারান্দা থেকে সিগারেটের গন্ধ আসায় বুঝতে পারে কাইফ এসেছে আর সে বারান্দায়। মনে হাজারো প্রশ্ন থাকলেও সে তো মাটি চাপা দিয়ে উঠে অজু করে নামাজে দাঁড়ায়। কাইফ 5টা সিগারেট শেষ করে ঘরে এসে দেখে নোরা নামাজ পড়ছে। বারান্দা জানালার পর্দা ভালো করে টেনে দিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে সে। নোরা নামাজ শেষ করে দেখে কাইফ শুয়ে আছে, হয়তো ঘুম। সেও চুপচাপ লাইট অফ করে এক সাইডে গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। কিন্তু তার চোখ বন্ধ করার আগেই কাইফ টেনে তাকে নিজের কাছে নিয়ে যায়। হঠাৎ কাছে টানায় নোরা কিছুটা ঘাবড়ে যায়। কাইফ নোরাকে নিজের সাথে মিশিয়ে তার শরীরে হাত বোলাতে থাকে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। নোরা শুধু অনুভব করছে কাইফের স্পর্শ, যেটায় কোনো ভালোবাসা নেই। নোরা কাইফের হাত সরিয়ে উঠতে নিলে কাইফ টেনে তাকে বেডে শুয়ে দেয় এবং নিজে নোরার উপরে উঠে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। নোরার হাতগুলো মাথার উপরে নিয়ে বেডের সাথে চেপে ধরে কাইফ। ঠোঁটে চুমো দিতে দিতে তার পুরো শরীরে হাত ছোঁয়া দেয়। তারপর ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে লো ভয়েসে বলে, এসব কি বলেছ? রাতে আমার সামনে আবেদনময়ী হয়ে থাকবে, এমন ঢেকে পড়ে থাকার মানে কি? নোরা নীরবে কান্না করছে, কোনো উত্তর দিল না। কাইফ গলা থেকে মুখ সরিয়ে টেবিল ল্যাম্প জ্বালিয়ে নোরার দিকে তাকালো। নোরার চোখ থেকে পানি পড়ছে। মেয়েটা বোবা কান্না কাঁদছে, কিন্তু সে কান্না কাইফের মন গলাতে পারল না। সে পাত্তা না দিয়ে একটানে নোরার গায়ে জামা খুলে ফেলল। নোরা কান্না ভুলে ওড়না টেনে শরীর থেকে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, প্লিজ লাইট অফ করুন। কাইফ আবারও ওড়না টেনে ফ্লোরে ফেলে নোরার গায়ের ছোট বড় সব কাপড় খুলে ফেলল। নোরা হাত দিয়ে মুখ ঢেকে কান্না করছে। কাইফের চোখে নেশা ধরে গেছে। নোরার গুনগুন করে কান্না তাকে ভিতর থেকে আরও উত্তেজিত করে তুলছে। নিজেকে উন্মুক্ত করে কাইফ ঝাঁপিয়ে পড়ল ছোট্ট মেয়েটার উপর, যে তারই বিয়ে করা স্ত্রী। নোরা বাধা দিতে চাইলে কাইফ হিংস্র হয়ে উঠল। কামড়ে কামড়ে রক্তাক্ত করে ফেলল নোরার শরীর। তার সমস্ত শক্তি দিয়ে দেওয়া এক একটা ধাক্কা নোরাকে মৃত্যু যন্ত্রণা দিল। মেরে ফেলল ভিতর থেকে মেয়েটাকে। নোরাকে কাইফ ছাড়ল সকাল 7টার দিকে। ক্লান্ত হয়ে সে নোরার বুকের উপরেই ঘুমিয়ে পড়ল। ভারী মাথাটা বুকে বহন করতেও ভীষণ কষ্ট হচ্ছে নোরার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। তবুও সে কিছু বলল না, চুপচাপ অশ্রু বিসর্জন দিতে লাগলো সে। সকাল 9টার দিকে কলিং বেল বাজায়। নোরা দরজা খুলে দেখল রিয়া দাঁড়িয়ে আছে, হাতে তার কফি মগ। নোরা রিয়াকে সালাম দিতে নিলেই রিয়া তাকে উপেক্ষা করে ভিতরে ঢুকে কাইফের রুমে যেতে লাগলো। নোরা দ্রুত রিয়ার হাত থেকে কফি মগ টেনে নিয়ে বলল, আপু উনি তো ঘুমিয়ে আছে, রুম এলোমেলো, আমি ওনাকে কফি দিয়ে এসেছি, আপনি এখানে বসুন। রিয়া হতভম্ব হয়ে চেয়ে আছে। মেয়েটা তাকে বাধা দিল কাইফের কাছে যেতে। দুদিনে এত সাহস! সে জানে রিয়াকে। রিয়া খেয়াল করলো নোরা চুলে টাওয়াল পেঁচিয়ে রাখা, হয়তো মাত্রই শাওয়ার নিয়েছে। হঠাৎ রিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। সে কিছুই বলল না। নোরা কফি মগ দিয়ে চলে গেল ভিতরে। নোরাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে গেল কাইফের। তবুও হাত বাড়িয়ে কফি নিয়ে চুমুক দিয়ে নোরার দিকে তাকালো সে। বটল গ্রিন কালারের 3 পিস পরে আছে নোরা, চুলে টাওয়াল প্যাঁচানো, নাকে ছোট্ট নাকফুল। ব্যাস, এইটুকুতেই মেয়েটাকে দারুণ লাগছে দেখতে। কাইফ কফির মগ নোরার হাতে দিয়ে বলল, তোমার সাইজ কত? সকাল সকাল এমন প্রশ্ন শুনে লজ্জায় কান গরম হয়ে গেল নোরার। নাক আর গালগুলো লাল হয়ে যাচ্ছে। সে শক্ত করে কফির মগ ধরে মাথা নিচু করে রাখলো।
কাইফ নুরাকে ভালো মতো স্ক্যান করে ফের বলল। আমার তো মনে হয় তোমার 32, রাইট? নুরা মুখে কিছু বলতে পারল না, লজ্জায় মাথা উপর নিচ করে সম্মতি দিল। বাঁকা হাসলো কাইফ, দুষ্টু মাখা কণ্ঠে বলল, অনেক পরিশ্রম করতে হবে আমার। আজ কাইফ অফিসে যাওয়ার সময় নিজেই নুরাকে চাচির বাসায় রেখে চাচা চাচির সাথে কথা বলে গেছে। চাচির সাথে গল্প করতে করতে নুরা বলে, আমি কাল থেকে রান্না করতে চাই। ইস, এখন কি দরকার? আমি কি তোকে না খাইয়ে রাখি? কদিন পর তো তৈরি করতে হবে, এখন একটু আরামে থাক। দুদিনেই চাচির সাথে নুরার খুব ভালো বন্ডিং হয়ে গেছে। সে হেসে চাচিমার হাত ধরে বলে, এমনটা নয় চাচিমা, কদিন পর তো করতেই হবে বলো, তাই আমি চাই এখনই একটু একটু করে সবটা গুছিয়ে নিতে। চাচি নুরার মাথায় হাত বুলিয়ে বলল, কি লক্ষ্মী মেয়ে তুই, তোদের সংসারটা গুছিয়ে নিতে চাইছিস, ভাবতেই অবাক লাগে। এতটুকু বাচ্চা মেয়েটা আমার কাইফে সংসার করবে, আর আমার মেয়েটাকে দেখো, বিয়ে নিয়ে তার কত অনীহা, কিসের ক্যারিয়ার ফ্যারিয়ার করার আশায় পড়ে আছে। বয়স যে বাড়ছে তার দিকে কোনো খেয়ালই নেই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া করে নুরা তাদের ফ্ল্যাটে চলে আসে। একা একা বসে ভালো লাগছিল না তার। নানুর কথা খুব মনে পড়ছে। দুদিন হয়ে গেল নানুর সাথে দেখা হয় না। নিশ্চয়ই মামা মামির কাছে অনেক বায়না করেছে নানু তার কাছে আসার জন্য, কিন্তু মামা মামি হয়তো দেয়নি। গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। রান্নাঘরে গিয়ে কালকের জন্য সব গুছিয়ে রাখলো। অতপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:40। এমন সময় দরজার শব্দ হলো। কাইফ তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে দেখে ড্রয়িং রুমে নুরা দাঁড়িয়ে আছে। তার হাতে অনেকগুলো শপিং ব্যাগ, তাই সে ইশারায় ব্যাগগুলো নিতে বলল নুরাকে। নুরা তাড়াতাড়ি করে শপিং ব্যাগগুলো নিজের হাতে নিল। কাইফ ডোর লক করতে করতে বলল, ব্যাগগুলোতে খুলে দেখো সব ঠিকঠাক আছে কিনা, আর অবশ্যই ট্রায়াল দিও। নুরা কিছু না বুঝলেও মাথা নাড়িয়ে সম্মতি দিল। কাইফ ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে গেল। নুরা আস্তে হেঁটে রুমে গিয়ে ব্যাগগুলো রাখলো। তারপর ব্যাগ থেকে জিনিসগুলো বের করে দেখতে লাগলো। কাইফ নুরার জন্য কয়েক সেট জামা এনেছে। সবগুলো ফ্রন্ট চেন সিস্টেম কুর্তি আর প্লাজো। কালারগুলো বেশ সুন্দর। নুরার খুব পছন্দ হয়েছে। জামা দেখেই বোঝা যাচ্ছে সব তার মাপের। অন্য আরেকটা ব্যাগ হাতে নিয়ে কাপড়টা বের করতেই চমকে গেল নুরা। তার হাত কাঁপছে, লজ্জায় বুক রক্তিম আকার ধারণ করেছে। পরপর সবগুলো ব্যাগ চেক করে একই অবস্থা। ওয়াশরুমে পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেছে। তার মানে নুরা তড়িঘড়ি করে সব নিয়ে আলমারিতে রাখলো। আলমারি লাগিয়ে লম্বা শ্বাস ফেলতেই খট করে ওয়াশরুমের দরজা খুলে গেল। নুরা চমকে পিছনে ফিরল। কাইফ চুল মুছতে মুছতে নুরাকে দেখল। কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। কপাল বেয়ে চিকন ঘাম ঝরছে, হাত কসলাচ্ছে অনবরত। নীরব দৃষ্টিতে সব লক্ষ্য করেও কাইফ কিছু বলল না। নুরাকে পাশ কাটিয়ে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় যেতে যেতে কাইফ গম্ভীর কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে এসো। কাইফ যেতেই নুরা হাফ ছেড়ে বাঁচল। উফ, কপালের ঘাম মুছে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। কাইফ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। তার দৃষ্টি যায় পাশের বারান্দায়। আবছা আলোতে এক নারী মূর্তি দেখা যাচ্ছে। সেখানে তাকিয়ে সিগারেট টানতে লাগলো কাইফ। পাশের বারান্দায় দাঁড়িয়ে কাইফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়া। লাইটের আলোতে কাইফের চোখ মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। খালি গায়ে দাঁড়িয়ে কাইফ শীতল দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে, যদিও আবছা আলোতে মনে হয় না তাকে দেখা যাচ্ছে। একটু পর কাইফের পাশে উপস্থিত হলো নুরার। মুখ মুছে টাওয়াল বারান্দায় ঝুলিয়ে আবারও রুমে চলে গেল। কাইফ সেদিক তাকিয়ে বাঁকা হেসে নিজেও লাইট অফ করে বারান্দা ত্যাগ করলো। রিয়া ঝাপসা চোখে তাদের চলে যাওয়া দেখলো। নুরা বেডের দিকে যাবে তার আগেই হাতে টান পড়ল। কাইফ নুরার বাহু ধরে তাকে নিজের কাছে টেনে আনলো, বলল, ড্রেসগুলো দেখেছো? নুরা লজ্জায় মাথা নামিয়ে ফেললো। আমতা আমতা করে বলল, জি। গুড, আজকে ব্ল্যাকটা পরে আসো, যাও। নুরা চমকে তাকালো। কাইফের দৃষ্টি স্বাভাবিক। নুরা আমতা আমতা করে কিছু বলতে নিবে তার আগেই কাইফ তার ঠোঁটে আঙুল চেপে বলল, নো মোর ওয়ার্ড, গো অ্যান্ড ফাস্ট চেঞ্জ ইট।
and yes, without any inner. কথাটা বলেই কাইফ তাকে ছেড়ে বেডের দিকে এগিয়ে গেল। নোরা সমস্ত শরীর কাঁপছে, সে ঠাই সেখানেই দাঁড়িয়ে আছে। পিছন থেকে আবারও কাইফ তাড়া দিয়ে বলল, I'm waiting. নোরা কাঁপা কাঁপা হাতে আলমিরা থেকে ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 15 মিনিট পর ওয়াশরুমের দরজা খোলার শব্দে কাইফ মোবাইল থেকে চোখ সরিয়ে সামনে রাখল। সিল্কের পাতলা নাইটি পরে ওয়াশরুমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নোরা। কাইফ নিঃশব্দ চোখে তাকিয়ে আছে সেদিকে। স্লিভলেস হওয়ায় নোরার কাঁধ পুরোটা উন্মুক্ত হয়ে আছে। নাইটির গলা বড় হওয়ায় বুকের ভাঁজ দেখা যাচ্ছে। কাপড়টা এতই ছোট যে নোরার ধবধবে ফর্সা পা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে আছে। তার ভিতরে ইনার না পড়াই তো কাইফের শিহরণ বয়ে গেল শরীর মন জুড়ে। সে উঠে নোরার কাছে গিয়ে তাকে কোলে করে বেটে আনলো। তারপর নিজের টি শার্ট খুলে ফেলে দিল ফ্লোরে। নোরা লজ্জায় চোখ খিচে বন্ধ করে রেখেছে। কাইফ নোরার ডান পার পাতায় চুমু দিতে দিতে উপরে উঠতে লাগলো। নোরা হাত দিয়ে বেডশিট চেপে ধরল। তার ঘন ঘন শ্বাস ফেলা কাইফকে পাগল বানিয়ে দিচ্ছে। কাইফ নিজের মুখ দিয়ে নোরার নাইটি সরিয়ে উন্মুক্ত স্থানে মুখ দিতেই ভয়ঙ্করভাবে কেঁপে উঠল নোরা। তার ছটফটানি বেড়ে গেল যেন। শক্ত করে খামচে ধরল কাইফের চুল। এভাবেই কিছুক্ষণ চলার পর কাইফ আবারও দু ঠোঁটের সাহায্যে কাপড় টেনে তার মসৃণ পেট উন্মুক্ত করে সেখানে অসংখ্য চুমু দিল। তারপর লেহন করতে করতে উপরের দিকে উঠতে লাগলো। নোরা চুপ, সে শুধু অনুভব করছে সবকিছু। কাইফের আজকের ছোঁয়ায় অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। আজকে নেই তার মধ্যে কোনো হিংস্রতা বা রুক্ষতা। এটাই কি তাহলে স্বামীর ভালোবাসা? ভালোবাসার এই রাতটা দীর্ঘায়িত হলো। মধ্যরাত পর্যন্ত কাইফ ডুবেছিল তার স্ত্রীর মাঝে। ভোরের দিকে ক্লান্ত হয়ে নোরার বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে সে। নোরার কি হলো জানা নেই। নিজের এক হাত দিয়ে কাইফকে নিজের সাথে জড়িয়ে রেখে অন্য হাত দিয়ে মাথায় বোলাতে লাগলো। সকাল সকাল ঘুম থেকে উঠেই নোরা রান্নাঘরে চলে এসেছে। কাইফ অফিস যায় সকাল 10টায়। তার আগে সব কিছু রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলো। কিন্তু হঠাৎ কিছু মনে পড়তেই সে আবারও রান্নাঘরের দিকে ছুটল। রিয়া ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। রোজ নিয়ম করে সে এই সময়ে কফি বানায় কাইফের জন্য, কারণ তার হাতের কফি কাইফের ভীষণ পছন্দ। সকালে সকাল রিয়ার কফি না পেলে তার মাথা গরম হয়ে যায়। সারাদিন তার মাথা ব্যথা থাকে। তাই রিয়া যত ব্যস্তই থাকুক না কেন প্রতিদিন কাইফের জন্য কফি নিয়ে যায়। কিন্তু কাল ওই এক রত্তি মেয়ের সাহস কত বড়, রিয়াকে বাধা দেয় তার কাইফের কাছে যেতে। হ্যাঁ, আজকে রিয়া ইচ্ছে করেই কফি বানায়নি। কফি না পেলে যখন কাইফের মাথা গরম হবে তখন তার সব রাগ ওই থার্ড ক্লাস মেয়ের উপরেই ছাড়বে। আর তখনই রিয়া শান্তি পাবে। ঘড়ির কাঁটা ঠিক 8টার ঘরে। নিজের রুমে পায়চারি করছে রিয়া। এতক্ষণে তো কাইফের উঠে যাওয়ার কথা। কফি না পেয়ে নিশ্চয়ই সে পুরো ফ্ল্যাট মাথায় তুলে ফেলেছে। মনে মনে হাসল সে। আমি কি একবার যেয়ে দেখবো ওই মেয়ের করুণ অবস্থা? কি সাহসটাই না দেখিয়েছিল আমাকে। ঘর থেকে বেরিয়ে রিয়া আগে কিচেনে গেল। তারপর কাইফের জন্য গরম গরম কফি বানিয়ে রওনা দিল কাইফের ফ্ল্যাটের উদ্দেশ্যে। ডাইনিং টেবিলে বসে আছে কাইফ। টেবিল জুড়ে নাস্তা, পরোটা, আলু ভাজি, ডিম ভাজি, সুজি, হালুয়া, সব কিছুতেই চোখ বুলিয়ে কাইফ এক নজর তাকাই টেবিলের সামনে দাঁড়ানো নোরার দিকে। তারপর বিনা বাক্য ব্যয় করে প্লেটে নাস্তা নিয়ে খাওয়া শুরু করলো। নোরার মনটা একটু খারাপ হলো কি? হ্যাঁ, সে তো ভেবেছিল এত কিছু দেখে কাইফ সারপ্রাইজ হয়ে তাকে অনেক কিছু বলবে, অন্তত প্রশংসা করবে। কিন্তু কাইফ কিছুই বলল না, চুপচাপ খাচ্ছে যেন এটাই নর্মাল। এমনটা হওয়াটাই ছিল। দীর্ঘশ্বাস ছাড়ল নোরা। কাইফ একটু একটু করে খাচ্ছে আর মনে মনে ভাবছে, মেয়েটা রান্নার হাত দারুণ। হঠাৎ কলিং বেলের শব্দ পেয়ে নোরা টেবিলের পাশ থেকে সরে দরজা খুলতে যায়। টেবিল থেকে মেইন ডোর একদম বরাবর, তাই কাইফ খেতে খেতে দৃষ্টি রাখলো ঠিক সেদিকে। দরজা খুলতেই রিয়াকে কফি হাতে দেখে আজকে আর অবাক হলো না নোরা। সে মুচকি হেসে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আরে আপু, কেমন আছেন? আপনার ভাইয়ের জন্য কফি নিয়ে এসেছেন বুঝি? ভাই শব্দটা ভালো লাগলো না রিয়ার। সে অবাক হয়ে নোরাকে দেখছে। এই মেয়েকে এত স্বাভাবিক লাগছে কেন? তাহলে কি কিছুই বলেনি কাইফ এই মেয়েকে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? রিয়াকে চুপ করে থাকতে দেখে নোরাই আবার বলল, আরে আপু,
আপনার আর কষ্ট করতে হবে না এখন থেকে। কেন? ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো রিয়া। নুরা মুচকি হেসে বলল, আমি আছি না, এখন আর সকাল সকাল ওনার জন্য কষ্ট করে কফি বানিয়ে আনতে হবে না, আমিই বানিয়ে দেব। সে খাবে? হ্যাঁ, খেয়েছে তো। আপনার মতো মজা না হলেও তেমন একটা খারাপ বানাই না আমি, জিজ্ঞেস করেই দেখুন ওনাকে। কথাটা বলেই নুরা একটু সরে দাঁড়ালো। রিয়ার নজর পড়ল বরাবর ডাইনিং টেবিলে বসা কাইফের উপর, যার মুখে লেপ্টে আছে বাঁকা হাসি। রিয়া শক্ত করে মগ চেপে ধরল। নুরা আবারও মিষ্টি কণ্ঠে বলল, আপু ভেতরে আসুন না, আমাদের সাথে নাস্তা করুন। ক্ষুধা মরে গেছে। কথাটা বলেই হনহন করে চলে গেল রিয়া। নুরা অবাক হয়ে তাকিয়ে রইল, কি বলে গেল মেয়েটা। নাস্তা করে অফিসের জন্য রেডি হচ্ছে কাইফ। আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করছে। এমন সময় নুরা গরম গরম চা নিয়ে আসে। এক পলক আয়নায় তাকে দেখে পিছন ফিরে কাইফ। আপনার চা। সোফায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে নুরার দিকে তাকায় কাইফ। মিল্ক কালারের একটা সুতি জামা নুরার গায়ে, সাজসজ্জা আগের মতোই। চা শেষ করে চায়ের কাপ নুরার হাতে ধরিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলে সে, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, একটা না 4টা ভোপালের মতো সামর্থ্য আমি রাখি, তাই নিজেকে সেভাবেই সাজিয়ে রাখো যেন লোক দেখে বলতে পারে, হ্যাঁ এটাই কাইফ এহসানের বউ। কথাটা বলেই বড় বড় কদম ফেলে চলে গেল কাইফ। নুরা শুধু মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। রিয়া আজ অফিসে যায়নি, বালিশে মুখ গুজে শুয়ে আছে। তার চোখের সামনে ভাসছে অতীতের কিছু বিশেষ মুহূর্ত। কাইফ তখন তার নিজের ফ্ল্যাটে থাকে। তার টুকটাক কাজ করার জন্য একটা মেড রাখা হয়েছিল। একদিন সকালে গভীর ঘুমে তলিয়ে থাকা কাইফ সেই মেয়েদের ডাকে চোখমুখ কুঁচকে উঠে বসে। কি সমস্যা খালা? স্যার, বেলা তো ভালো হয়েছে, এই লন আপনার কফি। ওঠে নালা, অফিস যাইবেন না? কফির মগ হাতে নিয়ে কাইফ বলল, রিয়া কোথায় খালা? রিয়া মনি তো আজ আহে নাই। কি তাহলে এই কফি? মুহূর্তেই চেহারার রং পাল্টে গেল কাইফের। মেড আমতা আমতা করে বলল, আমি বানাইছি কফি। চোখ মুখ শক্ত হয়ে গেল কাইফের। মগ হাতে রেখেই বেড থেকে মোবাইল নিয়ে কল লাগালো রিয়ার নাম্বারে। অনেকক্ষণ রিং হওয়ার পর প্রায় শেষের দিকেই রিয়া কল রিসিভ করলো। হ্যাঁ কাইফ, বল। কোথায় তুই? কি হয়েছে তোর? এমন উত্তেজিত লাগছে কেন তোকে? আমি যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে, তুই কোথায়? আমি শুটে আসছি, তুই শোন। ব্যাস, খট করে কল কেটে হাতের মগটা সজোরে ছুঁড়ে মারল ফ্লোরে। কাঁচের মগটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। মেয়ের 2 কদম পিছিয়ে গেল ভয়ে। কাইফের রাগকে ফ্যামিলির ছোট বড় সহ কাজের মেয়ের পর্যন্ত ভয় পায়। কেউ কোনো কথা বলতে পারে না। মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত যেই সামনে পড়বে তার উপর রাগ ছাড়বে, আর কাউকে না পেলে জিনিসপত্র ভাঙচুর করবে। চিন্তায় চিন্তায় রিয়া শুট শেষ করে কাইফের কাছে আসে, কিন্তু সে রাগ ভাঙাতে লাগে রিয়ার 2 দিন। তবুও মাঝে মাঝে কাইফ অভিমান করে বলতো, তোর কাছে তো আমার কোনো গুরুত্ব নেই, তাই তুই সামান্য কফিটাকে বানিয়ে যাওয়ার সময় পাসনি। সেই অভিমানী কাইফ আজ কোথায় হারিয়ে গেল? কেন সে গাল ফুলিয়ে বলল না, আমার আর কোনো গুরুত্ব নাই তোর কাছে? কেন আমার অপেক্ষা করলি না কাইফ? কিভাবে এত স্বাভাবিক হয়ে আসছিলি আমাকে দেখে? অন্য কারো বানানো কফি খেতে একটু আমার কথা মনে পড়লো না? কাইফ, এত পাল্টে গেলি তুই কয় রাতে? ঝরঝরিয়ে কেঁদে দিল রিয়া। বিকেলবেলায় বারান্দায় বসে আছে নুরা। তার গায়ে কাইফের এনে দেওয়া জামা রঙের এক সেট জামা, কানে ছোট্ট স্বর্ণের দুল, গলায় পাতলা স্বর্ণের চেন, নাকে ছোট্ট এক পাথরের নাকফুল, হাতে স্বর্ণের 2টো চিকন চুড়ি। এই গয়নাগুলো বিয়ের রাতে কাইফ তাকে দিয়েছিল। সে সাজিয়েছে নিজেকে কাইফের বউ রূপে। একটু আগে চাচি এসেছিল, তাকে দেখে বলেছিল, মার্শাল্লাহ, আমার কাইফের বউ কত সুন্দর, সবসময় এমন পরিপাটি থাকবি, দেখতে বউ বউ লাগে। আরও অনেক অনেক প্রশংসা করেছেন তিনি, কিন্তু সেগুলোর কিছুই তার মন ছুঁতে পারেনি। সে তো চায় তার স্বামীর মুখে কিছু শুনতে, হোক সেটা ভালো অথবা খারাপ, তবুও লোকটা কথা বলুক তার সাথে। তার জীবনে যে কথা বলা মানুষের বড্ড অভাব। অফিস ডেস্কে মাথা রেখে শুয়ে আছে কাইফ। সকাল থেকে তার প্রচুর মাথা ব্যথা। এই মাথা ব্যথার কারণ সে বুঝেও বুঝতে চায় না। পিয়নকে দিয়ে ওষুধ আনিয়ে খেয়েছে, তবুও মাথা
ব্যথা যাওয়ার নাম নেই। আর থাকতে না পেরে অফিস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। নুরা নামাজ শেষ করে উঠতেই কলিং বেল বেজে উঠল। নামাজের হিসেব খুলে ওড়না মাথায় দিয়ে দরজা খুলতে গেল। সে ভাবছে হয়তো চাচি এসেছে আড্ডা দিতে, কিন্তু দরজা খুলেই অবাক হয়ে যায় কাইফকে এ সময় বাসায় দেখে। নুরাকে দেখে থমকে যায় কাইফ। বুকের বাঁ পাশে কেমন যেন চাপ দিয়ে ধরল। বৌরূপে নুরাকে কার মতো যেন লাগছে। আবছা স্মৃতিতে ভেসে উঠল তার মার শেষ প্রতিচ্ছবি। চমকে গেল কাইফ। কি ভাবছে সে? নিজের মনকে নিয়ন্ত্রণ করে ভিতরে প্রবেশ করে নুরাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। নুরার কাছে কাইফকে কেমন যেন লাগছে। চোখ মুখের অবস্থা ভালো নেই। এই সময় তো উনি আসেন না, আর যখনই আসেন নিজের চাবি দিয়ে। তাহলে আজকে এমন লাগছে কেন? অসুস্থ নাকি উনি? ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই নুরার মুখোমুখি হয় কাইফ। নুরা উদ্বিগ্ন মনে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কিছু না। শরীর খারাপ নাকি? এক পলক তাকায় সে, আবার দ্রুতই চোখ সরিয়ে নেয়। মেয়েটার দিকে তাকানোই যাচ্ছে না। মাথার সাথে বুক ব্যথাও সমান তালে বেড়ে যাচ্ছে। মেয়েটির কাছে যেতে যেতে কণ্ঠে আরও গাম্ভীর্যতা এনে সে বলল, কিছু না, মাথা ব্যথা। লাইট অফ করে বাইরে যাও, ঘুমাবো। আমি গো। নুরা ঘরের লাইট অফ করে দিল। কাইফ মাথা চেপে ধরে শুয়ে পড়ল। আবছা আলোতে সবটা দেখতে পাচ্ছে নুরা। খুব মায়া হচ্ছে তার, আবার ভয়ও করছে। কাইফ শান্তি পাচ্ছে না। একবার এপাশ ফিরছে তো আবারও অন্য পাশ। তার ছটফটানি পুরোটা লক্ষ্য করল নুরা। এরপর লম্বা শ্বাস নিয়ে মনে ঢের সাহস সঞ্চার করে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে মাথা ব্যথার বাম নিয়ে বেডে বসে কাঁপা কাঁপা হাত রাখলো কাইফের মাথায়। হৃদস্পন্দন থেমে গেল কাইফের। অচেনা এক ঝড় বয়ে যাচ্ছে তার ভিতরে, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারছে না। আর না নুরার হাত সরাতে পারছে মাথা থেকে। ধীরে ধীরে শ্বাস ফেলে সেভাবেই চোখ বন্ধ করে রইল কাইফ। সাহস বাড়ল নুরার। মাথা থেকে হাত বুলিয়ে কপালে আনলো। তারপর আঙুলের ডগায় একটু বাম নিয়ে কপালে হালকা ম্যাসেজ করতে করতে বলল, আমি কপালে ম্যাসেজ করে চুল টেনে দিচ্ছি, আপনি ঘুমান। কাইফ চোখ মেলে তাকিয়ে দেখলো পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। বেড সাইড টেবিল হাতিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখে রাত 8:30। সে বাসায় এসেছিল বিকেলবেলা, আর এখন সন্ধ্যা পেরিয়ে রাত। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দেখলো গুটিসুটি মেরে বিড়াল ছানার ন্যায় ঘুমিয়ে থাকা তার স্ত্রীকে। সে হয়তো তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজেও ঘুমিয়ে গেছে। কাইফ আর ডাকলো না। আস্তে করে উঠে ওয়াশরুমে চলে গেল। নুরার যখন ঘুম ভাঙলো তখন রাত 11টার বেশি বাজে। ধরফড়িয়ে নুরা উঠে দৌড়ে কিচেনে গেল রাতের খাবার আয়োজন করতে, কিন্তু কিচেনে গিয়ে তার পা জোড়া থেমে গেল। স্পুন দিয়ে কারি টেস্ট করছিল কাইফ। নুরাকে তাড়াহুড়ো করে ছুটে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ায় সে। অগোছালো চুল, ফোলা ফোলা চোখে বেশ মায়াবী লাগছে নুরাকে। নুরা অস্থির কণ্ঠে বলল, আমি সরি, চোখ লেগে গিয়েছিল, বুঝতে পারিনি এত সময় বেরিয়ে যাবে যে। আমি রান্না করছি, আপনি বেরিয়ে আসুন। নুরার অস্থিরতা পুরোটাই লক্ষ্য করলো কাইফ। শান্ত কণ্ঠে সে বলল, রান্না হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে সার্ভ করো খাবারগুলো। কথাটা বলতেই অপরাধীর ন্যায় মাথা নিচু করে ফেলে নুরা। বলে, সরি। কাইফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি রান্নায় অভ্যস্ত, নিজের রান্না নিজে করি, তো সমস্যা নেই। অতঃপর নুরাকে পাশ কাটিয়ে চলে গেল। রাতের খাবার খেয়ে কাইফ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এমন সময় নুরা কফি বানিয়ে নিয়ে আসে। কাইফ পিছন ফিরে মগ নিতে গেলেই তার দৃষ্টি আটকে যায় নুরাতে। নুরার গায়ে তারই এনে দেওয়া নাইটি, তবে এই নাইটিটা অতটা খোলামেলা না। ভিতরে মিল্কের পাতলা স্লিভলেস গাউন, উপরে হাফাতা পাতলা কোটি। ফর্সা গায়ে ক্রিম কালারের নাইটিটা বেশ মানিয়েছে। খোলা চুল, গায়ে কোনো গহনা নেই, শুধু নাকে ছোট রাখফুল ছাড়া। এতে বেশ স্নিগ্ধ লাগছে তাকে। কাইফের এমন দৃষ্টিতে অস্বস্তি হচ্ছে নুরার, তাই দ্রুত উল্টো ঘুরে হাঁটা ধরতেই হাতের টান অনুভব করল সে। কাইফ টেনে নুরাকে নিজের কাছে নিয়ে আসে। কফি মগটা রেলিংয়ের উপর রেখে নুরাকে সামনে ঘুরিয়ে তার কোমর দুহাতে নিয়ে চেপে ধরে ঘাড়ে থুতনি রাখে। কেঁপে ওঠে নুরার ছোট্ট শরীর। সবটাই টের পায় কাইফ। জোড়ো হাওয়া তাতে দুজনের গা ছুঁয়ে দিচ্ছে। কাইফ নুরার পেটে বাঁধা বেল্টে হাত দিতেই নুরা তার হাত চেপে ধরে। মিনমিনে কণ্ঠে বলে ওঠে, আমরা বারান্দায়। কাইফ শুনল, কিন্তু পাত্তা দিল না।
এক টানে বেল্ট খুলে ফেললো। গায়ের কোটি হালকা হয়ে গেল নুরার। তার গায়ের সবগুলো লোম জেগে গেছে যেন। কাইফ আস্তে করে তার কোটিটা একটু নামিয়ে ঘাড় উন্মুক্ত করলো এবং পরপর কয়েকটা ছোট ছোট চুমু খেয়ে নিল। চোখ খিচে বন্ধ করে জামা খামচে ধরল নুরা। কাইফ নুরার চুল সরিয়ে ঘাট থেকে কানের লতি পর্যন্ত ভেজা চুমু দিয়ে সেখানে ছোট্ট একটা কামড় বসিয়ে দিল। এই দৃশ্য নিজ বারান্দা থেকে দেখে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ল রিয়া। তার খুব কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষটা যখন নিজের চোখের সামনে অন্য নারীতে মত্ত হয় তখন সেই দৃশ্য কি কেউ সহ্য করতে পারে? রিয়াও পারল না। দ্রুত রুমে গিয়ে ড্রয়ার থেকে ড্রাগস বের করে তার সেবন করতে লাগলো। নিজের চুল নিজে মুঠ করে ধরে কি যেন বিড়বিড় করতে লাগলো। অন্যদিকে অস্বস্তি লজ্জায় নুরার মরে যাওয়ার অবস্থা। কাইফ এখনো সমান তালে চুমু খেয়ে যাচ্ছে, সাথে হাতের বিচরণ তো আছেই। নুরা অস্থির উত্তেজনায় কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ থামুন, আমরা বারান্দা, এইভাবে কেউ দেখে ফেলবে। কাইফ থামলো। অতপর টান মেরে নুরার কোটি খুলে মাটিতে ফেলে তাকে কোলে তুলে নিল। ঘাবড়ে কাইফের গেঞ্জি শক্ত করে খামচে ধরল নুরা। কাইফ বারান্দা থেকে এসে বিছানায় ছুঁড়ে মারল নুরাকে। ঘরের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে নিজের গেঞ্জি খুলে এগিয়ে গেল বিছানায়। উঠে বসেছে নুরা, কিন্তু কাইফকে খালি গায়ে এগিয়ে আসতে দেখে ভয়ে নিজেকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করতেই পা ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসলো কাইফ তাকে। নুরার দুহাত কাইফ মাথার উপর চেপে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। একটু একটু করে গভীর চুম্বনে লিপ্ত হলো দুজন। কাইফের ডাকে সাড়া না দিয়ে পারল না নুরা। হাজার হোক তার স্বামী কাইফ, তার উপর আজ প্রথম সে সফট কিস করছে নুরাকে। তাই নিজেকে না আটকে কাইফকে রেসপন্স করতে সে নিজেও। নুরার রেসপন্স পেয়ে কাইফ আরও উন্মাদ হয়ে গেল। ঠোঁট ছেড়ে গলায় নেমে আসলো, ছোট ছোট চুমু দিতে দিতে বুকে নেমে আসলো। জামা খোলার ধৈর্য নেই এই মুহূর্তে কাইফের, তাই টান মেরে গাউনটা ছিঁড়ে ফেললো সে। এই ঘটনায় চোখগুলো বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল নুরা, কিন্তু সে দৃষ্টিতে পাত্তা দিল না কাইফ, বরং গাউনটা শরীর থেকে টেনে হিঁচড়ে খুলে ফেলে দিল ফ্লোরে। নুরার উপর ঝুঁকে আবারও ঠোঁটে চুমু খেয়ে বুকে নেমে আসলো কাইফ। নেশা আছে এই বুকে, যা কাইফকে নিয়ন্ত্রণে থাকতে দেয় না। দুহাত দিয়ে বুক থেকে পেট পর্যন্ত স্লাইড করে সেখানে মুখ গুজে দিল কাইফ। শিহরণে বারবার কেঁপে উঠল নুরা। মুখ দিয়ে অজান্তে বের হয়েছে কিছু অদ্ভুত শব্দ, যা কাইফকে আরও উন্মাদ করে তুলছে। বুক থেকে পেট পর্যন্ত লেহন করে আরও নিচে নামলো কাইফ। হঠাৎ এমন কিছু করায় নুরা চমকে উঠল। কাইফ যে এমন কিছু করবে সে ভাবতেও পারেনি। বারবার সরাতে চেয়েও সরাতে পারছে না কাইফকে। উত্তেজনায় আরও লাগায় চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছে নুরার। এই প্রথম কাইফের নরম আদর তাকে স্বর্গে ভাসাচ্ছে। সে কাইফের চুলগুলো শক্ত করে খামচে ধরে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেকে কাইফের বুকে পেয়ে মুচকি হাসল নুরা। অতঃপর উঠে গোসল করে ফজরের নামাজ পড়ে নাস্তা বানাতে চলে গেল। রোজকার সময়ে কাইফ উঠে গোসল করে অফিসের জন্য রেডি হয়ে ঘর ছাড়ল। ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছে নুরা। কাইফ চুপচাপ এসে ডাইনিংয়ে বসলো। নুরা কাইফকে নাস্তা দিয়ে পাশে দাঁড়িয়ে তালবাহানা করতে লাগলো কিছু বলার জন্য, কিন্তু সাহস পাচ্ছে না। কাইফের চোখ এড়ালো না কিছুই। সে নাস্তা খেতে খেতে বলল, কি বলতে চাও দ্রুত বলে ফেলো, অফিস যেতে হবে আমাকে। নুরা একটু সাহস পেল, মিনমিনিয়ে বলল, চাচিমা বলেছিল আপনি আমাকে পড়াবেন। মানে? ভ্রুকুচকে জিজ্ঞেস করলো কাইফ। আসলে চাচিমা বিয়ের সময় বলেছিল আমি যতটুকু পড়াশোনা করতে চাই আপনি করাবেন, এমনটা তো পড়াবেন না? কেমন অসহায় শোনালো নুরার কণ্ঠ। কাইফ তাকিয়ে রইল মায়া ভরা মুখটার দিকে। অতবার বলল, অবশ্যই। কাইফে ইসলামের বউকে অনেক শিক্ষিত হতে হবে। তুমি না চাইলেও তোমাকে পড়তে হতো। যাক, কলেজ কবে থেকে যাচ্ছ? সামনের মাসে তো এইচএসসি পরীক্ষা শুরু তোমার, তাই না? নুরা অবাক নয়নে তাকিয়ে রইল। কাইফ নুরার এমন দৃষ্টি দেখে জুসের গ্লাস হাতে নিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি? আমি তো মাত্র এসএসসি দিয়েছি। ফুরুত করে মুখের সব জুস নুরার উপরে গিয়েই বলল। নুরা একদম দূরে সরে গেল। কাইফ টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে অবাক হয়ে জিজ্ঞেস করলো, হোয়াট আর ইউ কিডিং উইথ মি? নুরা মাথা ঝাঁকিয়ে না বোঝালো। কাইফ আবারও বলল, বয়স কত তোমার? 15 চলছে। কাইফ টেবিল ছেড়ে উঠে নুরার কাছে গিয়ে বলল,
আর ইউ সিরিয়াস? তুমি সবে 15, মানে তোমার তো কোনো খেলাধুলা করার বয়স। এই বয়সে বিয়ে বসলে কেন তুমি? আপনি করেছেন তাই? ও আল্লাহ, মেয়ে তুমি আমাকে আগে বলনি কেন তোমার বয়সের কথা? আপনি তো জিজ্ঞেস করেননি। মাথা নিচু করে উত্তর দিল নুরা। কাইফ নুরার দিকে তাকিয়ে ভাবছে। আল্লাহ, এই বাচ্চা মেয়েটা আমার বউ কিভাবে সম্ভব? চাচি এমন একটা বাচ্চা মেয়ের সাথে কি করে আমার বিয়ে দিল? মানলাম সুন্দরী, তে বলে বয়সের ব্যবধানটুকু দেখবে না? হাহ, ইস, বিয়ের রাত থেকে কি না কি করে এসছে আমি ওর সাথে। কাইফের মনে পড়ল বিয়ের প্রথম রাতে নুরার কান্না, আহাজারি, আর্তনাদ। চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলল সে। অতপর শান্ত কণ্ঠে নুরাকে জিজ্ঞেস করল। আমার বয়স কত জানো? নুরা মাথা ঝাঁকিয়ে বোঝালো হ্যাঁ সে জানে। আরো অবাক হলো কাইফ। তোমার বাবা মা কেউ বিয়েতে অমত করেনি? বাবা মা তো বেঁচে নেই, আমি ছোট থাকতেই মারা গেছে। আমি নানুমণি আর মামা মামির কাছে মানুষ হয়েছি। কাইফ পাকরুদ্ধ। সে জানতো না তার বউ তারই মতো এতিম। তার এখন মনে হচ্ছে সে অনেক কিছুই জানে না, জানতে হবে তার। নিজের এক হাত নুরার মাথায় রেখে শান্ত কণ্ঠে বলল কাইফ। রেজাল্ট কি এসছে? গোল্ডেন। মাশাআল্লাহ। আমি বাসা থেকে কাছে হয় এমন একটা ভালো কলেজের খবর নিয়ে তোমাকে ভর্তি করে দিব, ঠিক আছে? নীরবে মাথা নাড়িয়ে সম্মতি দিল নুরা। তার ভিতরটা ফেটে যাচ্ছে। নানুর পর এই প্রথম কেউ এভাবে তার মাথায় হাত বুলিয়ে দিল। অন্যদিকে রিয়া আজ একটা রিসর্টে বিকিনি শ্যুট করছে। তার এক হাতে ওয়াইনের গ্লাস, অন্য হাতে মোবাইল। সদ্য তোলা ছবিগুলো সে কাইফের হোয়াটসঅ্যাপে সেন্ড করে বাঁকা হাসল। ভোলাকে কিভাবে ঘরে ফেরাতে হয় তা ভালো করে জানা আছে রিয়ার। গাইস বেবি, আই এম ওয়েটিং ফর ইউ। অফিসে বসে চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছে কাইফ। এমন সময় মেসেজ টিউন বেজে ওঠায় মোবাইলটা হাতে নিল সে। চোখগুলো মুহূর্তেই লাল হয়ে গেল কাইফের। হাতের মুঠোলো শক্ত। মোবাইল লক করে ধপ করে টেবিলে রেখে দাঁতে দাঁত চেপে বলল। শ্যুট শেষ করে প্রায় ঘন্টা দেড় হবে রিয়া তার অফিসে এসেছে। সে নিজের কেবিনে বসে নেক্সট শ্যুটের ভেন্যুগুলো চেক করছিল। এমন সময় দরাম করে দরজা খুলে প্রবেশ করলো কাইফ। কাইফকে দেখে মুখে হাসি ফুটল রিয়ার। সে জানতো কাইফ তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না। রিয়া হাসি মুখে উঠে দাঁড়ায়, কিন্তু তার সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। কোনো সতর্কবার্তা ছাড়াই কাইফ তার গায়ের সর্বত্র শক্তি দিয়ে রিয়ার দুই গালে পরপর 4টা থাপ্পড় দিল। রিয়া ছিটকে পড়ে তার চেয়ারের উপর। রাগে কাঁপতে কাঁপতে কাইফ তার চুলের মুঠি ধরে আবারও দাঁড় করায়। রিয়ার ফর্সা গালে কাইফের হাতের 5 আঙুলের দাগ স্পষ্ট। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু কাইফ সেদিকে বিন্দু পরিমাণ পাত্তা না দিয়ে তাতে দাঁত চেপে হিসিয়ে বলে, হাউ ডিয়ার ইউ! তোর সাহস কি করে এমন নোংরা ছবি আমাকে পাঠানোর? হ্যাঁ? রিয়া জল ভরা চোখে তাকিয়ে আছে কাইফের দিকে। রাগে কাইফের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। এই মুহূর্তে তাকে দেখতে একদম হিংস্র লাগছে। রিয়া ঢোক গিলে তাকে স্পর্শ করতে চায়, কিন্তু কাইফ ধাক্কা মেরে রিয়াকে সরিয়ে দিয়ে বলে, ডোন্ট ক্রস ইউর লিমিট রিয়া। একটু থেমে বার কয়েক নিঃশ্বাস ফেলে কাইফ আবারও বলে, এসবের মানে কি? হ্যাঁ, প্রথমে হুট করে আমার জন্য নিজের হাতে কফি বানিয়ে নিয়ে যাওয়া, তারপর রাত বেরাতে বারান্দায় দাঁড়িয়ে আমাকে স্টক করা, আর এখন এসব নোংরা ছবি পাঠানো। এসবের আসল কারণটা কি? হ্যাঁ, কিছু বলছে না দেখে কি সাহস বেড়ে যাচ্ছে দিন দিন? কেন তুই জানিস না কি চাই আমি? কেন আমি এমন করছে? অভিমানী কণ্ঠে বলে উঠল রিয়া। কাইফ ভ্রু গুটিয়ে বলল, না, জানি না। আমার কি আসলে জানার কথা? রিয়া ফুপিয়ে উঠল। সে কাইফের কাছে এসে ভারী গলায় পড়ল, তোকে অন্য কারোর সাথে দেখলে সহ্য হয় না, সেটা তুই জানিস না, বুঝিস না? আমার ভেতরটা পুড়ে কাইফ, তোর জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। কি করছি না করছি নিজেই জানি না। তুই কিভাবে অন্য নারীকে নিজের বুকে জায়গা দিলি কাইফ? কাইফ এক দৃষ্টিতে রিয়ার কান্না ভেজা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁকা হেসে বলল, যেভাবে তুই করেছিলি। রিয়া স্তব্ধ হয়ে যায়। তার মুখে কোনো কথা নেই। নিজের হাত শক্ত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে ফেলে। কাইফ হাসে। সে রিয়ার থুতনি ধরে মুখটা উঁচু করে চোখে চোখ রেখে বলে, যেভাবে তুই পেরেছিস সেভাবে আমি পারছি। তুই যেমন তোর ক্যারিয়ারের কথা ভেবে আমাকে ধসে রেখে ডিরেক্টর প্রডিউসারের সাথে দিনের পর দিন রাতের পর রাত অবাধ মেলামেশা করেছিস, তোর তখন যেমন আমার কথা মনে পড়তো না, আমারও ঠিক তোর কথা মনে পড়ে না এখন। কিন্তু আমাদের মাঝে বিশাল এক পার্থক্য আছে, সেটা কি জানিস?
রিয়া কিছু বলছে না, ছলো ছলো নয়নে তাকিয়ে আছে শুধু। কাইফ ফের বলে, তুই যাদের সাথে মেলামেশা করেছিস তারা তোর জন্য পরপুরুষ ছিল, কিন্তু আমি যাকে বুকে টেনে নিয়েছে, স্পর্শ করেছে, সে আমার বিয়ে করা হালাল বউ। তাকে তো আমার প্রতিটা স্পর্শ পবিত্র, কিন্তু তোর মাঝে কি আদৌ কোনো পবিত্রতা আছে? আর তাছাড়া তখন তুই আমার সাথে কমিটেড ছিলে, কিন্তু আমি এখন তোর সাথে কমিটেড নই। এটা আমাদের মাঝে পার্থক্য। কাইফের তাচ্ছিল্যের ভার সইতে পারল না রিয়া। সে মাটিতে বসে কাইফের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দে কাইফ, আমার ভুল হয়েছে। তুই তো বলেছিলি আমার সকল ভুল ক্ষমা করে দিবি, তাহলে কেন আমাকে একটা সুযোগ না দিয়ে অন্য কাউকে নিজের জীবনে জড়িয়ে নিলি? ভুল আর পাপের মধ্যে বিরাট পার্থক্য আছে রিয়া। আমি তো কখনো তোর ক্যারিয়ারের পথে কোনো ধরনের বাধা হয়ে দাঁড়াইনি। তুই মডেলিং করতে চেয়েছিস, আমার পছন্দ ছিল না, তবুও তোকে করতে দিয়েছে, কারণ তুই চাইতে বলেছিস আমাদের সম্পর্কে কথা হাইড রাখতে। আমি তাতেও কোনো প্রশ্ন তুলিনি। আউটডোরে যেতে চেয়েছিস, যেতে দিয়েছে। ফ্রিডম চেয়েছিস, দিয়েছে। যেভাবে তুই চেয়েছিস সেভাবে তোকে করতে দিয়েছে। আমি কিন্তু বিনিময়ে শুধু একটা লয়্যাল্টি চেয়েছিলাম, আর তুই সেটাই দিতে পারিসনি আমাকে। রিয়ার থেকে ঝাড়া মেরে নিজের পা ছাড়িয়ে নিয়ে কাইফ এবার শক্ত কণ্ঠে বলল, পাগলামি বন্ধ করো রিয়া, আর কখনো তুই আমার ফ্ল্যাটে যাবি না। কফিতে দূর এক গ্লাস পানির ছয় যেন আমি তোকে আমার ফ্ল্যাট বা তার আশেপাশে না দেখি। যদি আর কখনো তোকে বারান্দায় দাঁড়িয়ে আমাকে স্টক করতে দেখি, তাহলে ট্রাস্ট মি রিয়া, তোকে আমি এমন দৃশ্যের মুখোমুখি করব যা তোর কল্পনা দিতে। আর আজ যা করেছিস তা পাগলামি না, নষ্টামি। তুই নষ্ট তো জানতাম, কিন্তু তাই বলে এতটা? নেক্সট টাইম এমন কিছু করার দুঃসাহস দেখালে তোর কলিজা টেনে ছিঁড়ে ছোট ছোট পিস করে কুকুর বেড়ালকে খাওয়াবো আমি। বি কেয়ারফুল রিয়া। রিয়া মাটিতে বসে কাঁদছে, কিন্তু তাকে এক চুল পরিমাণও সিম্পাতি দেখালো না কাইফ। নিজের কথা শেষ করে মাথায় চুল টেনে ঠিক করে নিল। দরজা খুলে বেরোতে নিবে সে, তার আগে রিয়া কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমি তোকে ভালোবাসি কাইফ, সব ছেড়ে দিব তোর জন্য, এবারের মতো মাফ করে দে। কাইফ মুখে তাচ্ছিলের হাসি। সে পিছন ফিরে বলল, Oops, sorry sweetheart, but time is over. ওই মেয়েটাকে ছেড়ে দে, তারপর আমাকে। Shh. ঠোঁটের কাছে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করে কাইফ। অতঃপর চোখ দিয়ে শাসিয়ে দাঁতে দাঁত পিষে বলে, No more word. আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বড় বড় কদম ফেলে অফিস ছেড়ে বেরিয়ে যায় কাইফ। কাইফ বেরিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়ল রিয়া। নিজের মাথার চুল টেনে ধরল সে। কাঁপতে থাকা ঠোঁট জোড়া নাড়িয়ে বিড়বিড় করে বলল, তোকে আমার হতেই হবে কাইফ, আমি তোকে নিজের করেই ছাড়বো। গাড়িতে বসে ড্রাইভারকে গাড়ির স্টার্ট দিতে বলে কাইফ। শার্টের দুটো বাটন ওপেন করে সিটে এলিয়ে দেয় সে। চোখ বন্ধ করতেই ভেসে উঠল কিছু তিক্ত অতীত। রিয়া আর কাইফ সমবয়সী কাজিন, চাচাতো ভাই বোন তারা। ছোট থেকেই তারা একসাথে একই বাসায় বড় হয়েছে। লেখাপড়া, খেলাধুলা, পথ চলা সবই একসাথে, তাই তাদের বন্ডিংটাও ছিল চোখে পড়ার মতো। কাইফ ছোটবেলায় প্রচুর চঞ্চল স্বভাবে ছিল, সেই সাথে ছিল ভীষণ রাগী। কিন্তু হঠাৎ তার বাবা মা তাকে একা করে চলে যাওয়ায় সে অনেকটা ভেঙে পড়ে। সময়ের সাথে সাথে হারিয়ে যায় তার চঞ্চলতা, কিন্তু রাগ কমেনি, উল্টো দিন দিন বেড়ে গেছে। কাইফের রাগী স্বভাব আর গাম্ভীর্যতার কারণেই তার অন্যান্য কাজিনরা তার কাছে আসতেই ভয় পেত, শুধু রিয়া ব্যতীত। কারণ রিয়ার সামনে কাইফ কখনো গম্ভীর বা রাগী আচরণ করতো না। সে ছিল কাইফের ছোটবেলার বন্ধু, তাই সবার সামনে কাইফ যেমনই থাকুক, রিয়ার সামনে সে ছিল একদম ভিন্ন। একা জীবনে রিয়াই ছিল তখন কাইফের একমাত্র সঙ্গী, যার সাথে সে মনের কষ্ট, না বলা সব কথা শেয়ার করত। রিয়াও কাইফকে অনেক সাপোর্ট করত তখন, সর্ববিষয়ে তাকে সঙ্গ দিত রিয়া। এভাবেই দিন যায় আর তারা বড় হতে থাকে। কাইফ রিয়াকে সব সময় চোখে হারাতো। তার সব দায়িত্ব একটু একটু করে কাইফ নিজের কাঁধে তুলে নিয়েছিল। সে সব সময় রিয়াকে প্রোটেক্ট করত, খারাপ থেকে দূরে রাখত, আগলে রাখত নিজের সাথে, এবং আস্তে আস্তে রিয়া ও কাইফের উপর নির্ভরশীল হয়ে পড়ে। দিন যায়, মাস যায়, বছর যায়। অনেকটা সময় পর তারা দুজনে বুঝতে পারে যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। নিজের অনুভূতি বুঝতে পেরে কাইফ সরাসরি রিয়াকে প্রপোজ করে বসে। রিয়া ফিরিয়ে দেয় না সেদিন কাইফকে। সেও তার অনুভূতিগুলো প্রকাশ করে, একে অপরের সাথে কমিটেড হয়ে যায় এবং খুব সুন্দরভাবেই চলতে থাকে তাদের প্রেম ভালোবাসাময় দিনগুলো।
কাইফ রিয়া তখন একে অপরের জন্য পাগল ছিল। সারাদিন তারা জোড়া কবুতরের মতো একসাথেই চিপকে থাকতো। ফ্যামিলিতে তাদের মেলামেশা নিয়ে কোনো সমস্যা ছিল না, তাই দিন নেই রাত নেই কাইফ রিয়া সর্বদা একসাথেই খুনসুটিতে মেতে থাকতো। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর কাইফ নিজে থেকে আলাদা ফ্ল্যাটে চলে যায়, কারণ সে তার ভালোবাসাকে সবসময় পবিত্র রাখতে চাইতো এবং সে চাইতো হালালভাবে রিয়াকে পেতে। আর এভাবেই একটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ একসাথে থাকলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, তাই সে নিজ থেকেই সে পথ বন্ধ করে দেয়। এইচএসসি দেওয়ার পর কাইফ আর রিয়ার ভার্সিটি আলাদা হয়ে যায়। কাইফ তখন পুরো দমে ফ্যামিলি বিজনেসের হাল ধরতে ব্যস্ত। চাচার সাথে রোজ অফিস যেতে হতো তাই সে একটা পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়, আর রিয়া তার পছন্দ মতো দূরের একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়। অফিস যাতায়াতের জন্য কাইফ রিয়াকে তেমন একটা প্রোটেক্ট করতে পারতো না। তখন রিয়া একা একাই যাওয়া আসার অভ্যেস করে নেয়। ধীরে ধীরে তারা নতুন নতুন বন্ধু বান্ধব জুটিয়ে রিয়া পুরোই আত্মনির্ভরশীল হয়ে যায়। কয়েকদিন পর পর বন্ধুদের সাথে এদিকে সেদিকে যাওয়ার জন্য বায়না করে, ফ্রিডম চাই। কাইফও তাকে কোনো রকমে বাধা দিত না, কারণ রিয়ার উপর তার বিশ্বাস ছিল অনেক। তাই রিয়া যেভাবে চেয়েছে কাইফ তাকে সেভাবেই চলতে দিয়েছে। তখনও তাদের সম্পর্ক ছিল মিষ্টি মধুর। রিয়া রোজ সকালে নিজ হাতে কাইফের জন্য কফি করে নিয়ে আসতো। একদিন হেরফের হলেই কাইফের সে কি অভিমান। আবার প্রতি উইকেন্ডে রিয়া আর রায়ানকে বাহিরে খাওয়াতে নিয়ে যেতে হতো কাইফের। তখন কাইফের পকেট খালি করে দিত তারা দুই ভাই বোন মিলে। পুরো এক সপ্তাহের পকেট মানি রিয়া একদিনেই শেষ করে ফেলত। কাইফের নাজেহাল অবস্থায় রিয়া খিলখিলিয়ে হাসত, আর সেই হাসি কাইফ মুগ্ধ নয়নে দেখত। এরই মাঝে রিয়া তার ভার্সিটি থেকে ছোট একটা টিভিসি করার অফার পায়। সেদিন বাসায় এসে রিয়া তো খুশিতে বাচ্চাদের মতো লাফাতে শুরু করে। তার আনন্দে চাচা চাচিও বেশ খুশি হয়, কিন্তু কাইফের এসব পছন্দ ছিল না কোনো কালেই। তবু রিয়াকে সে প্রচণ্ড ভালোবাসত বিধায় তাকে কষ্ট দিতে চায়নি। সে ভাবে হয়তো শখের বশে রিয়া টিভিসিটা করতে চাচ্ছে, তাহলে একটা করেই শখ মিটে যাক। তাই কাইফ কিছু বলে না, রিয়ার খুশিতেই খুশি হওয়ার চেষ্টা করে। কিন্তু রিয়া যেহেতু অনেক সুন্দর, তাই একটা টিভিসি করেই তার কাছে অনেকগুলো কাজের অফার আসতে থাকে, আর রিয়া এতে বেশ উৎসাহ পায়। ধীরে ধীরে রিয়ার মাঝে পরিবর্তন আসতে শুরু করে। মডেলিংকে সে নিজের প্রফেশন বানিয়ে ফেলতে চায়। যেহেতু তাদের রিলেশনে কখনো ডমিনেটিং ব্যাপার স্যাপার ছিল না, দুজন দুজনকে ফুল ফ্রিডম দিয়ে রেখেছিল, তাই কাইফ চেয়েও কিছু বলতে পারেনি। আর না রিয়া তার অনুমতি চেয়েছে কখনো। সে নিজের ইচ্ছেই একের পর এক কাজ করে গেছে। তখন বেশিরভাগ সময়ই রিয়া পড়াশুনো আর মডেলিং নিয়ে ব্যস্ত থাকতো। কাইফকে সময়ই দিতে পারতো না। কাইফ মুখে কিছু বলতো না, কিন্তু সে মনে মনে ঠিকই কষ্ট পেত। তবু আবার নিজেকে সামলে নিয়ে রিয়াকে ভালোবাসতো, তাকে সাপোর্ট করত, নিজে থেকে রিয়াকে সময় দিত এবং তার ইচ্ছে মতো সব করার ফুল ফ্রিডম দিত, কারণ সে ভালোবাসে বন্দি রাখায় বিশ্বাসী ছিল না। কিন্তু একদিন শ্যুটের জন্য রিয়াকে আউটডোরে যেতে হবে শুনে সেদিন প্রথমবারের মতো কাইফ রিয়ার সাথে প্রচুর রাগারাগি করে। সে কিছুতেই রিয়াকে এত দূরে একা যেতে দিতে চায় না, কিন্তু রিয়াও নাছোড়বান্দা। সে তার তালবাহানা করে ঠিকই কাইফকে মানিয়ে নেয়। বাবা মা মারা যাওয়ার পর রিয়াই কাইফের সবচেয়ে আপনজন ছিল, তাই রিয়ার চোখের পানি, তার মলিন মুখ দেখে বরাবরই দুর্বল হয়ে পড়তো কাইফ। আর রিয়াও সেই সুযোগই কাজে লাগাতো সব সময়। সে কাইফকে মানিয়ে নিয়ে 3 দিনের জন্য আউটডোর শ্যুটে চলে যায়। তারপর ফিরে আসে নিজের মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে। শ্যুট থেকে ফেরার পর রিয়ার মাঝে বিরাট পরিবর্তন লক্ষ্য করে কাইফ। সে ঠিকমতো কাইফকে সময় দিত না, কথা বলতো না, দেখা করতো না। সব সময়ই এক প্রকার ব্যস্ততা দেখাতো। দেখা সাক্ষাৎ করারও কোনো আগ্রহ দেখা যেত না তার মাঝে। উইকেন্ডে কাইফ বাহিরে নিয়ে যেতে চাইলেও রিয়ার সময় হতো না, অথচ পরে দেখা যেত সে তার কো-স্টারদের সাথে ঠিকই হ্যাং আউট করে এসেছে। তাকে কল দিলে সব সময় কাইফ ফোন ব্যস্ত পেত। বাহিরে গেলেই নানান ছেলেদের সাথে দেখা যেত তাকে। কাইফ রেগে মেগে জিজ্ঞেস করলে সে বলতো তারা ডিরেক্টর, প্রডিউসার, কাজের ব্যাপারে যোগাযোগ করতে হয় তাদের সাথে। রিয়াকে নিয়ে এক প্রকার হতাশায় ভুগে কাইফ। সে তখন উপলব্ধি করতে পারে যে ছাড় দিতে দিতে রিয়া তার নাগালের বাহিরে চলে গেছে, আর অতিরিক্ত ছাড় দিয়ে সে যে কত বড় ভুল করেছে
তার উচিত ছিল সময় থাকতেই লাগাম টেনে ধরা। বুক ভরা দীর্ঘশ্বাস নিয়েই দিনগুলো পার করতে থাকে কাইফ। অতঃপর অনেক ভেবে চিন্তে রিয়ার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় সে। কাইফের অনেক জোরাজুরিতে রিয়া রাজি হয়ে যায়। প্রায় অনেক দিন পর তারা ডিনার ডেটে যায় এবং সেখানেই কাইফ বিয়ের জন্য প্রপোজ করে রিয়াকে। কিন্তু রিয়া তখন কেরিয়ারের ট্রেন্ডিং পয়েন্টে ছিল। সে কিছুতেই তখন বিয়ের জন্য প্রস্তুত ছিল না। কাইফ অনেক বলার পরও সে রাজি হয় না। এতে কাইফ খুব কষ্ট পায়। রিয়া তাকে বোঝায়, সময় চায় এবং রিকোয়েস্ট করে ফ্যামিলির থেকেও যেন আপাতত তাদের সম্পর্কটা গোপন রাখা হয়। সময় হলে রিয়া নিজেই সবাইকে জানাবে তাদের সম্পর্কের কথা। সেদিন রিয়া কাইফকে ফিরিয়ে দেওয়ায় সে ভীষণ কষ্ট ও ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরে আসে। তার জীবনের প্রথম ভালোবাসা রিয়া, তাকে সে একটু একটু করে হারিয়ে ফেলছে বুঝতে পেরেই টুকরে কেঁদে ওঠে কাইফ। তার একাকিত্ব জীবনের একমাত্র সঙ্গী ছিল রিয়া, যে তাকে আবারও একা করে চলে যাওয়ার পায়তারা করছে। কাইফ কাঁদে, প্রচুর কাঁদে, নিজের বাবা মাকে স্মরণ করে কাঁদে। একাকিত্ব জীবন ভয়ঙ্কর। এই জীবন কেউই চায় না, কাইফও চায় না। সে তো বাঁচতে চায়, রিয়াকে নিয়ে বাঁচতে চায়, রিয়াকে নিজের তার সকল একাকিত্ব ঘুষিয়ে ফেলতে চায়। কিন্তু বলে না, সম্পর্কে তিক্ততা চলে আসলে সেই সম্পর্ক আর টিকে না। তেমনটা তাদের বেলায়ও হয়েছে। রিয়া তো তাদের রিলেশন নিয়ে সব সময় উদাসীন ছিল, কিন্তু সেদিনের পর থেকে কাইফ নিজেও হাল ছেড়ে দেয়। রিয়ার সাথে নিজ থেকে আর যোগাযোগ করে না। রিয়া নিজেও কাইফের নির্লিপ্ততাকে পাত্তা দেয় না। দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বেড়ে যায় যে এক অ্যাপার্টমেন্টে থাকার সত্ত্বেও তাদের ঠিকঠাক দেখা হতো না। অথচ কাইফ তখনও রিয়ার মায়া কাটিয়ে উঠতে পারেনি। সে প্রকাশ না করলেও মনে মনে ঠিকই চাইতো রিয়ার সব ছেড়ে ছুড়ে তার কাছে ফিরে আসুক। সে তার সব ভুল মাফ করে তাকে নিজের করে নেবে। কিন্তু রিয়া, সে তো কাইফকে এক প্রকার রেস্টিগেট পুডে ফেলে রেখেছিল তার লাইফে। আর কাইফ দেখা না হলেও প্রতিনিয়ত রিয়ার খোঁজ খবর সে রাখত। রিয়া কখন কোথায় যায়, কি করে, তার সবই কাইফের কানে আসতো। রিয়া তখন তার মডেলিং ক্যারিয়ার নিয়ে প্রচুর ব্যস্ত সময় পার করছিল। মাসে 2-3 বার আউটডোরে যেতে হতো। কিন্তু এসবের মাঝে কাইফকে যেন সে ভুলেই বসেছিল। মাঝে মাঝে 2-1 দিন টেক্সট দিত, এই যা। কাইফ তখন নিজের কষ্ট ভুলতে সর্বদা কাজের মাঝেই ডুবে থাকতো। তখন একটু একটু করে রিয়ার নাম তার মন থেকে মুছে যাচ্ছিল। কিন্তু রিয়াকে কাইফ আজীবনের জন্য নিজের মন থেকে মুছে ফেলে সেদিন, যেদিন তার কাছে রিয়ার সাথে অন্য ছেলেদের কিছু আপত্তিকর ছবি আসে। রিয়ার সকল ইনফরমেশন পাওয়ার জন্য কাইফ আগে থেকেই কিছু পরিচিতদের বলে রেখেছিল যেন রিয়ার সকল খবরাখবর তারা কাইফকে দেয়। তারা রিয়ার সেক্টরেই কাজ করত, কিন্তু রিয়া এ বিষয়ে অবগত ছিল না। কাইফকে তারা প্রথমেই সতর্ক করে যে রিয়ার সাথে ডিরেক্টরের গোপন সম্পর্ক আছে, কারণ তারা প্রায়ই আউটডোরে গেলে একান্ত সময় পার করত। কখনো কখনো এক রুমে কয়েক ঘন্টাও কাটিয়ে দিত। কিন্তু কাইফ শোনা কথায় বিশ্বাস করতে চায় না, সে চাই প্রমাণ। এমনই একদিন রিয়া তার ডিরেক্টরের সাথে বেশ খোলামেলা পোশাকে সময় কাটাচ্ছিল, আর ডিরেক্টরও কথায় কথায় রিয়ার গায়ে স্পর্শ করছিল, যার দরুন রিয়াও খিলখিল করে হাসছিল। সেই মুহূর্তের কিছু ছবি আর ভিডিও ক্লিপই কাইফের লোকগুলো তার কাছে পাঠায়। সেদিন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে কাইফ। রিয়া এতটা পাল্টে যাবে সে কখনো ভাবতে পারেনি। রিয়া তো তার সাথে কমিটেড ছিল, তাহলে কিভাবে এমন নোংরা কাজ করলো? যাকে সে কখনো হাজার সুযোগ থাকার সত্ত্বেও বাজেভাবে স্পর্শ করেনি, যাকে পবিত্র রাখতে সে একাকিত্ব জীবন বেছে নিয়েছিল, সে কিভাবে নিজেকে অন্য পুরুষের কাছে বিলিয়ে দিল? তাকে নাকি এখন অন্য পুরুষেরা এত সহজেই ছুঁয়ে দিচ্ছে, এতটাই সস্তা বানিয়ে ফেলেছে সে নিজেকে, যে হাসতে হাসতে শরীর বিলিয়ে দিল। সারা রাত কাইফ 2 চোখের পাতা এক করতে পারেনি। বারবার ছবিগুলো দেখেছে আর চিৎকার করে কেঁদেছে। বন্ধ ফ্ল্যাটে সেদিনই ছিল কাইফের শেষ কান্না। তারপর আর কখনো কাইফ কাঁদেনি, আর না কখনো রিয়ার নামটা মুখে নিয়েছে। সে সম্পূর্ণভাবে রিয়াকে মুক্ত করে দিয়েছিল সেদিন। বিয়ের সময় তো কবেই হয়েছিল কাইফের, কিন্তু সেই বিষয়ে কাইফকে সব সময়ই উদাসীন দেখা যেত। তাই চাচা চাচি তাকে বিয়ের জন্য অনেক জোর দিত, কিন্তু সে বারবারই তাদের ফিরিয়ে দিত, এই বলে যে সে কখনো বিয়ে শাদী করবে না। তাই হতাশ হয়ে তারা কাইফকে বিয়ের কথা বলা বন্ধই করে দেয়।
কিন্তু একদিন কাইফের চাচা অসুস্থ হয়ে পড়ায় সে কাইফের কাছে অনুরোধ করে বলে, তুই আমার ভাইয়ের আমানত কাইফ, তোকে আমি নিজের ছেলের মতো ভালোবাসি। আমার কিছু হওয়ার আগে নিজের ছন্ন ছাড়া জীবনটা গুছিয়ে নে। একা একা আর কতদিন থাকবি? একটা বিয়ে করে নে বাপ, যেন মৃত্যুর আগে তোর সুখ দেখে যেতে পারি। সেদিন চাচার কথাই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলে কাইফ। সে নিজেকে বোঝায় কাউকে ভালোবেসে ব্যর্থ হওয়ার সারা জীবন নিজেকে